আমি যখন মার্কেটিং বিভাগের প্রধান হলাম, সেটা আমার জন্য ছিল একটা বড় ধাক্কা খাওয়ার মতো মুহূর্ত। এখানে এসে খেলার মোড় ঘুরে যায়। আমি প্রায়ই দেখি যে সেই কক্ষে আমি একমাত্র নারী, তাই শীর্ষে থাকাটা সত্যিই খুব একাকিত্বের। নিজের প্রতি নিজের প্রত্যাশা নিয়ে আমি নিজেকে খুব বকাবকি করতাম। আমার ড্রয়ারে সবসময় একটা মুখোশ তৈরি থাকে। নারীদের নেতৃত্বে চলে এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম, কিন্তু যখন এমন কোনো প্রতিষ্ঠান পাই সত্যি খুব ভালো লাগে। প্রতিভা চিনতে আমি খুবই দক্ষ, আর আমি সবসময় তাদের সমর্থন করি, একেবারে মন থেকে। আমি নিঃসন্দেহে কর্তৃত্বপরায়ণ ছিলাম, অনেক বেশি। আমার স্কুলে আমি বছরের পর বছর ক্লাস মনিটর ছিলাম এবং সেখানে প্রতিযোগিতা থাকতো, কিন্তু কেউ আমাকে হারাতে পারতো না। আমার ভয়ও লাগতো, কিন্তু আমাকে নেতৃত্ব দিতেই হতো। পেছন ফিরে তাকালে আমি নিজেকে নিয়েই অবাক হই যে আমি ওটা করলাম কিভাবে। আমি জানি না, মানে আমি ব্যাস করে ফেলেছিলাম। এভাবেই আমি পুনে কলেজে ভর্তি হলাম, এভাবেই আমি ইঞ্জিনিয়ারিং এ ঢুকলাম। আমি বানসি, আমি ভারতের পুনে থেকে বলছি এবং পুরস্কার জয়ী ইউএক্স ইউআই ডিজাইন এজেন্সির আমি সিইও। পুনেতে আসাটা ছিল একটা বড় পদক্ষেপ, কারণ কেউ ভাবতেই পারেনি যে একটা মেয়ে শহর ছেড়ে যাওয়া তো দূরের কথা, পড়াশোনা করতে রাজ্যের বাইরে যাবে এবং নিজের মতো করে থাকবে। মানে বাবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল, আর মাঝে মাঝে আমি তার সঙ্গে কথাই বলতে পারতাম না। আমি পাতার পর পাতা চিঠি লিখতাম এবং এভাবেই আমি নিজেকে প্রকাশ করতাম। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি সৌভাগ্যবান, আমি বড় হয়েছি শূন্য হতে। তাই আমাদের পাথর লাঠিসোঁটা দিয়ে খেলতে হতো। বাড়ির পেছনের উঠানে যা পেতাম তা দিয়েই খেলতাম। আমার মনে হয় জীবনের শুরু থেকেই আমরা খুব সৃজনশীল ছিলাম। এবং আমি সবসময় এটা লক্ষ্য করি, আমি যদি কোনো দলের মধ্যে থাকি, আমি সবসময় বুঝতে পারি কে কোন কাজে ভালো। আমার মনে হয় আমার বর্তমান চাকরিতে আমি সেই একই বিষয় প্রয়োগ করি। প্রতিভা চিনতে আমি খুব দক্ষ, আর আমি সবসময় তাদের সমর্থন করি, একেবারে মন থেকে। আমার নাম হাডো, আমি ভিয়েতনামের হোচিমিন সিটি ভিত্তিক একজন ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি নিউ ইয়র্ক সিটির স্কুল অফ ভিজুয়াল আর্টসে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি। আমি প্রায় ২০ বছর ধরে সৃজনশীল অঙ্গনে কাজ করছি। আমার মূল ভূমিকা হলো ভিয়েতনামের শীর্ষস্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করা। বর্তমানে আমি বিচারক হিসেবে কাজ করছি, ভিয়েতনাম নেক্সট টপ মডেলের 4 বিচারকের একজন হিসেবে। এটি খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এখান থেকে সত্যি অনেক ভালো মডেল পাই। আমি সবসময় নতুন প্রতিভার খোঁজে থাকি, বিশেষ করে আমার কাজের মাধ্যমে নতুন ও তরুণদের তুলে ধরার জন্য। এবং শোতে আমি যেসব প্রতিভাবানদের দেখি, তারা আসলে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে, তাই তাদের নিয়ে আমার অনেক আশা।
আমরা চাই ভিয়েতনামের কণ্ঠস্বর যেন শোনা যায় এবং তার নতুন বিশ্বমঞ্চে পৌঁছায়। আমাদের কথা যেন সবাই শোনে। আমি করাচিতে বড় হয়েছি। আমার বাবা রেলওয়েতে ছিলেন, তাই খেলার জন্য আমরা সবসময় বড় জায়গা পেতাম। আমরা সাইকেল চালাতাম এবং আমাদের ব্যাডমিন্টন কোর্ট ছিল, আমাদের সুইমিং পুল ছিল যেখানে আমরা সাঁতার কাটতে পারতাম। আমার মনে হয় অন্যান্য শিশুদের তুলনায় আমরা একটু বেশি প্রিভিলেজ ছিলাম। তাছাড়া আমরা ছিলাম 80-র দশকের শিশু, তাই আমাদের কাছে ছিল শুধুই আটারি গেম। আমি ছিলাম 4 নম্বর সন্তান এবং আমি ছিলাম সবার চেয়ে বেশি বিদ্রোহী। আমার সব বন্ধু ছিল ছেলে। আমার মনে হতো পুতুল খেলা আমার কাজ নয়, কিন্তু আমি খুব লাজুকও ছিলাম, খুবই লাজুক, আক্ষরিক অর্থেই খুব চুপচাপ আর লাজুক। এবং আমার মনে হয় ছোটবেলায় আমার ভেতরে অনেক রাগ জমা ছিল। তীব্র ক্ষোভ সাধারণত তখনই আসে যখন আপনার মনে হয় কেউ আপনার কথা শুনছে না। আমার নাম ওয়াজিহা কুরেশি। আমি পাকিস্তানের করাচি থেকে বলছি এবং আমি একজন মার্কেটার। আমার ক্যারিয়ারটা একেবারেই আকস্মিক। আমি যখন বড় হচ্ছিলাম, আমার মা চাইতেন আমি চিকিৎসক হই। তখন আমার মনে হলো আমি ওটা হতে পারবো না। আর তখনই আমাকে আমার বন্ধুকে নিয়ে আসতে হলো। ও কলেজ অফ বিজনেস ম্যানেজমেন্টে যাচ্ছিল। তখন ও বলল, আচ্ছা আমি আন্টির সঙ্গে কথা বলবো, তুমি হয়তো এমবিএ করতে পারো, তাই না? ওটাও খুব ভালো একটা ক্ষেত্র। এভাবে আসলে মার্কেটিংয়ে আসা। আমি ন্যাশনাল ফুডসে যোগ দেই এবং আমার মনে হয় সেখানেই আমি অনুভব করলাম যে এখানে সৃজনশীলতা দেখানোর অনেক সুযোগ আছে। একটার পর একটা ক্যাম্পেইন করার পর আমি বুঝলাম, বাহ, আমি তো একজন ভালো মার্কেটার হতে পারি। শুরু থেকে আমার জন্য পথটা কখনোই সহজ ছিল না। সেটাই আমাকে আরো কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় চেষ্টা করতাম সবার আগে থাকতে, সবার আগে অফিসে পৌঁছাতাম আর সবার শেষে বের হতাম। এই কথাটা আমি এখনো আমার লোকদের বলি। কঠোর পরিশ্রম ছাড়া কোনোভাবেই কোথাও পৌঁছানো সম্ভব নয়। কঠিন সময় আমি মানুষকে বলি না যে আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সাধারণত বন্ধুদের ফোন করে মন হালকা করি, কিন্তু আমার সমস্যাগুলো নিয়ে বা আমি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা নিয়ে কথা বলি না। কারণ এটা শুধু আপনি নিজেই এটা সমাধান করতে পারেন। তাই আমি অন্য মানুষের উপর সে বোঝা চাপাতে চাই না, কারণ এটা অন্যের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। আমি নিজেকে খুব বকাবকি করতাম, নিজের প্রতি নিজের প্রত্যাশা নিয়ে। কিন্তু এখন আমার বয়স 40 পেরিয়ে গেছে এবং আমার একটা সন্তান আছে। আমার মনে হয় আমি নিজের এবং অন্যের প্রতি আরো নমনীয় হচ্ছি। চতুর্থ বর্ষে যখন সবাই পড়াশোনা শেষ করছিল, আমি তখন একটা ফুল টাইম চাকরি পেলাম খুব ছোট একটা ডিজাইন স্টুডিওতে। তারপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং আমি ধীরে ধীরে ডিজাইনের দিকে ঝুঁকতে শুরু করলাম। — 2011 সালে আমি করু শুরু করি, এক স্টার্টআপ যাত্রা।
নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে আসলে খুব বেশি কসরত করতে হয়নি। আমার মনে হয় নেতৃত্ব দেয়া এবং ব্যবস্থাপনা আমার মজ্জাগত ছিল। আমরা শুধু গড়ে তুলছিলাম আর গড়ে তুলছিলাম, এবং একজন ছিলেন যিনি সত্যিই খুব ভালো কাজ করত। তিনি পদত্যাগ করলেন। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি অবশ্যই টিমের সামনে সেটা প্রকাশ করতে পারিনি। আমার মনে আছে, আমি অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে কেঁদেছিলাম। আর এমন খুব বেশি মানুষও নেই যাদের কাছে আপনি যেতে পারেন। ব্যবসা চালানোর এটাও একটা অংশ। তাই শীর্ষে থাকাটা সত্যিই খুব একাকিত্বের। আর তখনই আপনাকে বাইরের দিকে তাকাতে হয়। আমার মনে হয় ব্যবসায় 10 থেকে 11 বছর কাটানোর পর আমি বুঝতে পেরেছি যে সহায়তা চাওয়াতে কোনো দোষ নেই। আর তখনই আমার মনে হলো আমি এমন অভিজ্ঞ মেন্টর খুঁজি যারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে। আপনার শুধু কারো কাছ থেকে সামান্য একটা ধাক্কার প্রয়োজন, অথবা মাঝে মাঝে এমন কোনো জ্ঞানী মানুষের দরকার যে আপনাকে নির্দিষ্টভাবে প্রশ্ন করবে। উত্তরটা ভেতর থেকেই আসে। আমি যখন মার্কেটিং বিভাগের প্রধান হলাম, আমার মনে হয় সেটা আমার জন্য ছিল একটা বড় ধাক্কা খাওয়ার মতো মুহূর্ত। এখন আমি বিভাগের প্রধান। আজ আপনি একটা বিভাগের নেতৃত্ব দিচ্ছেন যেখানে 10 জন মানুষ আপনার কাছে রিপোর্ট করছে। কিন্তু উদ্বেগটা একটু বেশিই ছিল, কারণ এখন আর বিষয়টা শুধু হাসি তামাশার নয়। এখন তারা আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনার নেওয়া প্রতিটা পদক্ষেপ তারা বিচার করছে। এখানে এসেই খেলার মোড় ঘুরে যায়, আর এখান থেকেই সব রাজনীতি শুরু হয়। আর ঠিক তখনই আপনি বুঝতে পারেন, ও এই পথ চলাটা এখন আর শুধু সৃজনশীলতার মধ্যে সীমাবদ্ধ নেই। এই পথ চলাটা ভীষণ একাকিত্বের হয়ে ওঠে। আমি শুধু নারীদের কথা বলবো না, আমার মনে হয় পুরুষদের ক্ষেত্রেও তাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমাকে কি অন্যরকম আচরণ করতে হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি বলবো সব সময়। ব্যাপারটা এমন যেন আমার ড্রয়ারে সবসময় একটা মুখোশ তৈরি থাকে। সৃজনশীলতার জন্য একাকিত্ব আসলেই খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য, যখন আমি আমার একান্ত ভাবনা শুনতে চাই এবং আমি চাই আমি যা ভাবছি সে ব্যাপারে আরো স্বচ্ছ হতে। এটা আমার জন্য খুবই জরুরি। তবে বেশিরভাগ সময় আমি শুনতে চাই অন্য মানুষ কি ভাবছে, তাদের গল্পটা কি, এবং সেটাই হলো অনুপ্রেরণা। আমার ছেলে আমার জন্য অসীম আনন্দ নিয়ে এসেছে। ও আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই এবং সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক। আমি মুভি ইন্ডাস্ট্রিতেও কাজ করি, প্রোডাকশন ডিজাইনার হিসেবে। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নারীদের দেখা, বিশেষ করে নেতৃত্বের ভূমিকায় দেখাটা এখনো খুবই বিরল। এর জন্য পরিবারের কাছ থেকে অনেক সময় দূরে থাকতে হয়, অনেক ভ্রমণ করতে হয়, অনেক সময় পথেও কাটাতে হয়। কোনোভাবে এটা সেই নারীদের জন্য উপযুক্ত নয় যারা ক্যারিয়ার এবং পরিবার দুটো একসঙ্গে সামলাতে চান। তবে আমি মনে করি এর পরিবর্তন হবে। আমার মনে হয় যে কোনো তরুণ তরুণীর লক্ষ্য হওয়া উচিত নিজেকে প্রকাশ করতে পারা
এবং আপনি কি করতে চান তা খুঁজে বের করা। সেই তীব্র আকাঙ্ক্ষাটা কি? আমি মনে করি না পদমর্যাদা বা খ্যাতি আপনার লক্ষ্য হওয়া উচিত। আপনার উচিত আকর্ষণীয় সব কাজ করা এবং বাকি সব এমনিতেই আপনার কাছে আসবে। তাই স্বপ্ন দেখা থামাবেন না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তবে এটা একটা ত্রিমাত্রিক একাকিত্ব। কাজের জায়গায় সবার থেকে আলাদা, পরিবার থেকে বিচ্ছিন্ন এবং বন্ধুদের সঙ্গে দূরত্ব থাকে। আপনার বন্ধুদের বিয়ে হতে শুরু করে, তাদের নিজস্ব জীবন তৈরি হয়, তাই তখন একা লাগে। আমার নিজেকে প্রকাশ করার কোনো জায়গা নেই। আপনার হয়তো জায়গা আছে। আপনি আপনার সন্তানদের কাছে যেতে পারেন, সহকর্মীদের কাছে যেতে পারেন, আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, কিন্তু আমার জন্য আমি কোথায় যাব? আমি কি করব? আমি যখন বাড়ি ফিরি আমি খুব ক্লান্ত থাকি। আমার আছে শুধু আমার পোষা প্রাণীগুলো আর আমার হাউসমেট। একটা কাজ আমি শুরু করেছি, তা হলো ব্যাডমিন্টন খেলা। এটা এমন কিছু যা আমি আমার জীবনে যোগ করেছি। যারা ব্যাডমিন্টন খেলে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তাই আমি মনে করি সেই দিক থেকে এটা আমার জন্য একটা দ্বিমুখী কৌশল ছিল। এটা আসলে আমার কাজেও সহায়তা করতে পারে। তো এটাই আমার শিক্ষা এবং আমি এটাই অনুভব করি। একজন নারী হিসেবে আমি বড় হয়েছি। আমি সেই সব মেয়েদের কি বলবো যারা আমার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি এটা কিভাবে করলেন, আপনি কিভাবে এটা সামলালেন? আমার মনে হয় এর জন্য অনেক ধৈর্য লাগে, অনেক অধ্যবসায় লাগে এবং নিজের প্রতি সৎ থাকার জন্য অনেকটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। আমাদের সব ক্লায়েন্টই আমেরিকায়। আমি যাই, আমেরিকায় যাই, তারপর গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি। এবং এগুলো হলো টেক কোম্পানি যাদের সঙ্গে আমরা কাজ করি। সেখানে নারীদের খুব কমই দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো মিটিং বা আলোচনার পরিবেশে যান, অনুপাতটা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ থাকে। আমি প্রায়ই দেখি যে সেই পরিবেশে আমিই একমাত্র নারী। নেতৃত্বের ক্ষেত্রে আমার মনে হয় এটাই আমার জন্য জয় করার সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেখানে ঢুকতে সত্যিই বাড়তি প্রচেষ্টার প্রয়োজন হয়। সেই সাধারণ পরিবেশে গৃহীত হতে, তাদের অংশ হতে, এবং বাদ পড়াটা খুবই সহজ। নারীদের নেতৃত্বে চলে এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম, কিন্তু যখন এমন কাউকে পাই আমার সত্যিই খুব খুব ভালো লাগে। মানে তারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, অত্যন্ত বাস্তববাদী নারী, এবং তারা তাদের পথ খুঁজে নিয়েছে। আমার হাতে গোনা কয়েকজন মানুষ আছে যাদের সঙ্গে আমি কথা বলতে পারি, যারা একই অবস্থানে আছে, যাদের কাছে আমি যেতে পারি। আমি ভাগ্যবতী এবং সেই সঙ্গে খুব সচেতন ছিলাম আমার পরিবেশ এবং সাপোর্ট সিস্টেম তৈরির ক্ষেত্রে। আমি আমার নিজের ব্যবসা শুরু করেছি এবং তাই আমাকে যে পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হোক না কেন, আমার সবসময় মনে হয় এর সবই সার্থক। এটা আমাকে এমন ধরনের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ দিয়েছে যার ফলে আমি আমার নিজের নিয়ম নিজেই ঠিক করতে পারি। মানে যে বিষয়গুলোর মধ্য দিয়ে আপনাকে যেতে হয় সে সবকিছু তুলনা করলে এটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমার প্রথম দায়িত্ব হলো নিশ্চিত করা যে আমি কোম্পানির জন্য সঠিক কাজটা করছি। কিন্তু তার মধ্যেই যখনই নারীদের ম্যানেজমেন্ট পজিশনে, লিডারশিপ পজিশনে তুলে আনার সুযোগ থাকে, বাড়তি উৎসাহ দেওয়ার সুযোগ থাকে, আমি সেটা করবই।